শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি সাথে আছি শাওন দত্ত। এক রাতের ব্যবধানে ডুবেছে ফেনী সীমান্তবর্তী শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। আকস্মিক বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি উপজেলা খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সাজেকে আটকা পড়েছে 2 শতাধিক পর্যটক। একদিন আগেও যেখানে হাঁটাচলা করা গেছে সেখানে এখন এক মানুষ সমান পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। বানের জলে প্লাবিত পরশুরামের পৌরসভা ও 3 ইউনিয়নের সকল এবং ফুলগাজী উপজেলার অধিকাংশ গ্রাম। ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা তলিয়েছে আকস্মিক বন্যায়। জলমগ্ন থাকায় পরশুরামের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কালকে রাত থেকে না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, কি একটা অবস্থা। অসুস্থ রোগী মানুষের, কি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেক কঠিন অবস্থা। ফুলগাজীর ওইদিকে তো মানুষের কোনো যোগাযোগে পাওয়া যাচ্ছে না। আমাদের ওইদিকে ভয়াবহ অবস্থা। আমার মা বাবা আজকে 2 দিন আর আসছে। আমার ঘরের বুক সমান হয়ে গেছে পানি। আমাদের বাঁচার উপায় নেই, আমাদের জানমাল আল্লাহ জানে। আমার জন্মের ঘরে আমি এটা দেখলাম, এটা অকল্পনীয়। টানা বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলার বেশ কিছু গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সীমাহীন ভোগান্তিতে স্থানীয়রা। জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে। বন্যাটাকে তো অনেক অসুবিধা, গাড়ি গাড়ি চালাতে হবে না, আর ওরা হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ডুবে গেছে। মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুকু পানি। অব্যাহত ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আখাউড়ার 4 ইউনিয়ন। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থলবন্দর এলাকায়। স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে। যেখানে আমরা শুনতেছি যেখানে পানি প্লাবিত হইতেছে সেখানে ওদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে স্থান দিতেছি। স্কুলে উঠছি, আমাদের বাড়িঘর পানি অনেক তলায় নিছে। এখন আমরা বেকুল হয়ে স্কুলে পড়ছি। আমাদের বাড়িঘর তলায় গেছে গা, আমরা আব্দুল্লাহপুর স্কুলে এসে অবস্থান করছি। পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে খোয়াই নদীর পানি। হবিগঞ্জে সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। মৌলভীবাজারের নদ নদীর পানিও বেড়েছে উজানের ঢলে। মনু ও ধোলাই বইছে বিপদসীমার উপরে। পানি বাড়ছিল, পানি ঠিক আছে, পানি আছে। গতকালকে রাত থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল, এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কুটাঘাটা দিয়া কোনো মন্ত্রী আটকাইতে পারছি না, না আটকানির কারণে বান ছুটিয়া গেছে। যাওয়ার পরে মানুষের বাড়িঘর ডুবাইয়া এমন পরিস্থিতি যে 8 মাইয়া খেয়ে তুই যা আছিস। তৃতীয় দিনের মতো জলাবদ্ধ বন্দরনগরী। চন্দনাইশ, সাতকানিয়া, ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বিরামহীন বর্ষণে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। বহুত কষ্ট, শুধু আমাদের না, এখানে যারা যাতায়াত করে সবারই কষ্ট। প্রতিনিয়ত আমরা সমস্যার মধ্যে পড়তেছি। এই যে হাঁটু সমান পানি নিয়ে হাইটা যেতে হচ্ছে। রাঙামাটিতেও নিম্নাঞ্চল প্লাবিত। ভারী বৃষ্টিতে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বাঘাইছড়ির মারিশা দীঘিনালা সড়কের কয়েক জায়গায় পাহাড়ের মাটি ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, বন্যা পরিস্থিতি একটু জেনে নেব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ফেনীর খবর জানাবেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফেনীতে বন্যার সবশেষ পরিস্থিতি জানতে চাই। দুর্গত যারা আছেন সবাই কি নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন? বানবাসী মানুষ রয়েছে যারা মানবতার জীবন যাপন করছে, যারা পানিতে আটকে গিয়েছে তাদেরকে উদ্ধার করে এখানে এনে শহরের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে এই মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, রয়েছে নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছে। এখানকার যে সকল মানুষরা, যে সকল বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু জুবুথুবু অবস্থায় এখানে এসে গাড়িতে উঠছেন এবং সেনাবাহিনীর সহযোগিতায় তারা বোর্ডে করে এখানে আসেন। তবে এখানে যে সকল মানুষ যারা রয়েছে তারা যেটি বলছে যে তারা তাদের ঘরের যে সকল আসবাবপত্র রয়েছে কিংবা গবাদি পশু রয়েছে, অন্যান্য যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো তারা মূলত এখান থেকে ঘুরিয়ে তাদের সেগুলোর মায়া ছেড়ে তারা এখন শুধুমাত্র
শুধুমাত্র জীবনের মায়া, তারা এখন জীবন বাঁচানোর জন্য হচ্ছে যে উন্নত সরে যাচ্ছে। তবে রাত যত দিন গড়াচ্ছে, যত সন্ধ্যা ঘনিয়ে আসছে, তবে এখানকার মানুষের মধ্যে কিন্তু আরো বেশি আতঙ্ক বাড়ছে। সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। বৃষ্টি হওয়া মাত্রই হচ্ছে এখানকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে। কারণ হচ্ছে যে সকল মানুষগুলো ঘরের ছাদে কিংবা যে সকল মানুষগুলো দোতলা অবস্থান করছে, তারা আসলে নিচে কিভাবে নামবে এ নিয়ে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। আমরা দেখেছি যে এখানে যে নারী, শিশু, বৃদ্ধা, অন্তঃসত্ত্বা অনেকে এই মানবতার দিন পার করতে তাদেরকে আমরা দেখেছি। দেখছেন যে এই মুহূর্তে এখানে সেনাবাহিনী, এখানকার ফেনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর ফাহিম, তিনি এখানে এসে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা এখানে দেখেছি যে শত শত আরিফ, দেখতে পাচ্ছিলাম সরাসরি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু ব্রাহ্মণবাড়িয়ার খবর জেনে নিতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যোগ দিয়েছেন মহিউদ্দিন মিশু। মিশু, আখাউড়ার বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। অন্তত 520টি পরিবার, যার ফলশ্রুতিতে কিন্তু এই এলাকায় যে সীমান্তবর্তী যে অঞ্চল রয়েছে, সীমান্তবর্তী অঞ্চলের প্রত্যেকটা গ্রামে প্রায় 35 থেকে 40টা গ্রামের জনবসতি যে মানুষ রয়েছেন, তারা কিন্তু এই ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যেভাবে বানের পানি আসছে, এই পানি কিন্তু মানুষের বাড়ি বাড়ি একেবারে বান ভাসিয়ে তারা কিন্তু এখন আখাউড়া উপজেলার যে সকল পৌর শহরের এবং বিভিন্ন এই সমতল ভূমি থেকে একটু উঁচু যে সকল বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। সেখানে আশ্রয় নিলেও তারা কিন্তু খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন ভাবে মারাত্মক একটা দুর্ভোগ পাচ্ছে। আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে, সেটা হলো আখাউড়ার এই ভারতের যে এই ত্রিপুরা রাজ্য থেকে যে পানি আসছে, যে জলের পানিতে কিন্তু আখাউড়া দক্ষিণ ইউনিয়নের যে কালিকাপুর একটি গ্রাম রয়েছে সীমান্তবর্তী, সে কালিকাপুর গ্রামের একজন গর্ভবতী মা তার অন্য সন্তানকে বাঁচাতে গিয়ে ওই মা কিন্তু এই পানিতে ভেসে গিয়ে তিনি নিহত হন। এছাড়াও এই আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি বৃষ্টি, সেই বৃষ্টি হলো আখাউড়া আগরতলা সড়কের যে বৃষ্টি, সেই বৃষ্টি আপনার এই বন্যার পানির তরে কিন্তু বিকল্প যে বৃষ্টি রয়েছে সেটি বেসে গেছে। পাশাপাশি আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ আছে। আন্তর্জাতিক ইমিগ্রেশনে যেই যাত্রী পারাপার, সকাল থেকে যাত্রী পারাপারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং এই এলাকার যে সকল বানবাসী মানুষ রয়েছে তাদের এই পর্যন্ত যে সকল মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয় কেন্দ্র কিন্তু কোনো প্রশাসনের সহযোগিতায় কোনো ত্রাণ সামগ্রী কিংবা খাবার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন বানবাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের সাথে আমি কথা বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, উজানে পানি বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ আছে, নগদ অর্থ চাল বরাদ্দ করা হয়েছে। ফেনীতে 78টি আশ্রয় কেন্দ্রে 1600 জন আশ্রয় নিয়েছে বলেন ছাত্র সমন্বয়ক। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বন্যা মোকাবেলায় কাজ চলছে। এবারের বন্যায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রাঙামাটি আক্রান্ত। বন্যা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান দুর্যোগ সচিব। উজানে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে আগামী 48 ঘন্টায়। মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি সমতল কতিপয় পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হতে পারে। এই জায়গাতে একটু ঝুঁকি আছে যেখানে পানির লেভেলটা বাড়ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হচ্ছে। সরকারের সহযোগিতায় 2-1 দিনের মধ্যে ছোট আকারের পর্ষদ গঠন করা হবে, যেখানে থাকবে স্বতন্ত্র পরিচালকও। বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, নামে বেনামে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে
এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে। এসব সিদ্ধান্ত কার্যকর হবে আইনি প্রক্রিয়ায়। পুরনো পরিচালকরা 2% শেয়ার নিয়ে আসলে পরিষদে আসতে পারবেন, তবে পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির প্রপার অ্যান্ড ফিটনেস বিবেচনায় রাখা হবে। ব্যাংকটির পরিচালনা পরিষদ ভেঙে দিতে গেল 16 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন জানিয়েছিলেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা কর্মচারী। এখন আপাতত যেটা আমরা চেষ্টা প্ল্যানে আছে সেটা হচ্ছে যে আমরা সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী আর পুলিশের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে রাজধানীতে আজ 2টি মামলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মারা যাওয়া 2টি পরিবারের সদস্যরা মহানগর মুখ্য হাকিম আদালতে এই মামলা করেন। একটি মামলা করেন রেশমা সুলতানা, তার স্বামী ফিরোজ তালুকদার 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন সহ অজ্ঞাত আরো 13 জনকে। আরেকটি মামলা করেন আন্দোলনে নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার। ওই মামলায় আসামি শেখ হাসিনা সহ 28 জন। 19 জুলাই রামপুরা গোল চত্বরে গুলিতে মারা যান রাসেল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আরেকটি আবেদন। ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বুধবার এই অভিযোগ দায়ের করেন। এই নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 4টি তদন্তের আবেদন করা হয়েছে, যা একটি মামলার অধীনে তদন্ত করা হবে। এছাড়াও এই আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান সহ 77 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের ছবি সহ সেখানে আবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 105 জনের নামে হত্যা মামলা হয়েছে। দুপুরে নিহত শিক্ষার্থী রোমান মিয়ার খালা রিনা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। এজাহারে অভিযোগ 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এ ঘটনায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। মিছিলে শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও গাজীর পৌত্র গোলাম মুর্তজা পাপার হুকুমে গুলি করে হত্যা করা হয় শিক্ষার্থী রোমান মিয়াকে। এতে 45 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 60 জনকে আসামি করা হয়েছে। এদিকে গাজীপুরে নূর আলম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানায় দায়েরকৃত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মধ্যরাতে সোহায়েলকে ঢাকার বনানী থেকে এবং আহমদ হোসেনকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই মামলার প্রাথমিক তদন্তে এই 2 জন আসামির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া প্রতিষ্ঠানটির গোপন লকার থেকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামাল অবৈধ কিনা তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে পুলিশ। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। এ সময় অফিসে প্রবেশ ও তল্লাশি চালাতে গিয়ে অফিস কর্মকর্তাদের সহযোগিতা চেয়েও পাননি আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভবনে থাকা গোপন ভল্ট খুলে তল্লাশি করেন তারা। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে ৫টি ভল্ট থেকে ১,৫১,০০০ টাকা, ৫১০ তুর্কি লিরা, ২০০ ব্রিটিশ পাউন্ড জব্দ করা হয়। এছাড়া একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করে উল্টো অভিযানের নামে লুটপাট চালানোর অভিযোগ করেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। দাবি করেন অফিসটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর নয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এইভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে। যদিও পুলিশ বলছে অভিযানের শুরু থেকেই বারবার তাদের সহযোগিতা চাইলেও কোনো প্রকার সহযোগিতা করেনি কর্তৃপক্ষ। ভল্টের ভিতরে কি আছে দেখার জন্য যখন ওনাকে বললাম ওনাদের, তখন ওনা দেখলাম যে সেরকম রেসপন্স করলো না। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, উনি বলতেছে খুঁজতেছি, এই করতেছি। তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা ভল্ট ভাঙি। ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ ছিল নজরুল হামিদের এই ভবন থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থের যোগান দেওয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যাত্রাবাড়িতে গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যায় আরেক পুলিশের ছেলে ইমাম হোসেনের। এই ঘটনায় ৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। মামলায় আসামি করা হয়েছে যাত্রাবাড়ি থানা তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ ও এসআই শাহাদাত আলীকে। অভিযোগে বলা হয় ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় ১৯ বছর বয়সী শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায় খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ। যেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি নিজে। ইমাম নিজেও পুলিশের সন্তান বলার পরও রক্ষা পায়নি। তাকে টেনে হিঁচড়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আরেক বন্ধু রাহাত। এক পর্যায়ে পুলিশ রাহাতকেও গুলি করে। পরে বন্ধুর মরদেহ রেখেই জীবন রক্ষা করে রাহাত। আমার ভাই যখন বলতেছে আঙ্কেল আমাকে বাঁচান, ওরা গিয়ে লাথি মেরে নাকটা ভেঙে ফেলছে ওর। তারপরে এখানে আধা ঘন্টা 40 মিনিট ক্যাকরাই আমার ভাই মারা যাওয়া নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে পাঠিয়ে আসছে। তো আমি এটার বিচার চাই। এতগুলা গুলি উপরে কিভাবে করেছে, তার মায়া মমতা নাই। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী, চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৭১৩ যোগে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। এ সময় তাদের সঙ্গে একমাত্র মেয়েও ছিল। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। গত ৮ আগস্ট ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এইচএসসি পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তা আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত রিভিউ করা হবে কিনা সেই সিদ্ধান্ত বোর্ড নেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে যাতে এইচএসসির আগের সারা বছরের সব পরীক্ষার
মূল্যায়নপত্র দিতে পারে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে, তারা ভর্তির সময় কিভাবে মূল্যায়ন করবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে বল প্রয়োগ করে বা অপমান করে সরানো যাবে না। অনিয়ম হলে সরকার দেখে ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা উপদেষ্টা বলেন, সামান্য রাজনৈতিক কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে, এমন অভিযোগ হাজারো। অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনো জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার পরে এক্সপার্ট যারা তারা আরো দেখবেন। বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটু। যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে গিয়ে একথা জানান তিনি। স্বাস্থ্য খাত সহ সব সেক্টরে সিন্ডিকেট ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। হাসপাতালের আইসিইউতে এবং ওয়ার্ডে ভর্তি শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। পট পরিবর্তনের পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এই উপদেষ্টা। এবং বাংলাদেশ আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এটা সাস্টেইন করতে চাই, আমরা এটা কন্টেইন করতে চাই এবং আমরা কোনোদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না। আহতদের সুচিকিৎসার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা ছাত্র জনতার কর্মসংস্থানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি স্বাস্থ্য খাতে সরকারি দপ্তরে বাজার সহ সর্বক্ষেত্রে সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জড়িতদের হুঁশিয়ার করেন তারা। টাকা খাওয়ার, মানুষকে জিম্মি করার যে ব্যবসা, সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে। বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম ও সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের 12 উপ পুলিশ মহাপরিদর্শক এবং 11 পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জাপানের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ও অধ্যাপক মোহাম্মদ ইউনূস পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে বলে আশা করে জাপান। দুদেশের মধ্যে থাকা কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির সাথে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূতের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বলে জানান ফখরুল। বলেন, চীন সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহায়তা করেছে তা প্রশংসনীয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। We hope under leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development. বর্তমান পুলিশকে দিয়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়। থানাগুলোতে এখনও আওয়ামী পাণ্ডাদের শক্তিশালী অবস্থান রয়েছে। তাই পুলিশের নিচের স্তরে এখন নজর দেওয়া উচিত বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রংপুরে নিহত আবু সাইদের বাড়ি পরিদর্শন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জুনায়েদ সাকি বলেন, হতাহতদের তালিকা প্রস্তুত এবং তাদের সহায়তা প্রদানের দাবি জানান। একই সঙ্গে যারা আহত হয়েছেন এবং যাদের বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন তাদের জন্য আলাদা একটি বিভাগ খোলারও দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। হত্যার বিচার আমরা কি ঠিকমতো করতে পারবো? আমাদের তো দাবি আছে, প্রতিটা গুলির হিসাব চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই। তদন্ত করবে সেটা কি? পুলিশ, ওই পুলিশই যারা থানায় আছে। আমি মনে করি, ওখানে বলেছি এবং আমি মনে করি আমার সহযোগী যারা আছেন, সাথী যারা আছেন, নামগুলি কী বলে গণতন্ত্র মঞ্চে, তারা সবাই মানেন যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না। শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়েছিল ছাত্রদল। রাজপথে থাকার পাশাপাশি সব ধরনের সহযোগী করা হয়েছে। ছাত্রদল নেতারা জানান, সারা দেশে টিম গঠন ও যাচাই বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। 49 জন নেতাকর্মীর নাম পড়ে শোনান ছাত্রদল সভাপতি। শুধু এই 49 জনের ক্ষেত্রেই নয়, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন শুক্রবার থেকে সবার কবর জিয়ারত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দেয় ছাত্রদল। এবারের যে আন্দোলন হয়েছে কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। যত শহীদ হয়েছে সর্বস্তরের ছাত্র জনতার কবর জিয়ারত সহ পরিবারের সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব। যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা আগামী পরশু থেকে শুরু করব। নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করছে আওয়ামী লীগ। সকাল 11টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দেয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বঙ্গবন্ধু ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন শরীফ চুম্বন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চেচনিয়া সফরকালে সেখানকার ঈশা মসজিদ পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট। স্বর্ণখচিত একটি কোরআন শরীফ উপহার দেন মসজিদ কর্তৃপক্ষের কাছে। এ সময় কোরআন শরীফটি চুম্বন করেন পুতিন। মসজিদটি রুশ প্রেসিডেন্টকে ঘুরিয়ে দেখান চেচেন নেতা রমজান কাদিরভ। 2019 সালে মসজিদটি উদ্বোধন করা হয়। প্রায় 10,000 বর্গমিটার স্থান জুড়ে নির্মিত এই স্থাপনাকে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ আখ্যা দেয় চেচেন কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 178 জনের নামে বাড্ডা ও ভাটারা থানায় 3টি হত্যা মামলা হয়েছে। সেখানে অন্যদের সাথে আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান শাহ আলম ও তার ছেলে সায়েম সোবহান আনভিরকে। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলাগুলোতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও অনেক প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সহ 178 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও
অজ্ঞাত আসামি 300-400 জন। একটি মামলার বাদী মোহাম্মদ বিল্লাল মিয়া উল্লেখ করেন, 5 আগস্ট সকাল 10টায় বাড্ডা লিংক রোডে ছাত্র জনতার মিছিল আসা মাত্রই আসামিরা নিজের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ছোট ভাই সোহাগ মিয়ার বুক ভেদ করে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে মৃত উদ্ধার করা হয়। বাদী তার মামলায় আরও উল্লেখ করেন, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পারেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ও গ্রুপের এমডি সায়েম সোবহান আনবির সহ 178 জন ছাড়াও অজ্ঞাত অন্য আসামিরা গুলি করে হত্যা করে তার ছোট ভাই সোহাগ মিয়াকে। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি সংস্কার সহ নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন তারা। বুধবার চিকিৎসকদের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ টু বিএমডিসি পালনে সংস্থাটির সামনে অবস্থান নেবার কথা থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। চিকিৎসকরা জানান, বিএমডিসিতে ডিপ্লোমাধারীরা কর্মসূচি পালন করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা শহীদ মিনারে সমবেত হয়েছেন। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করার দাবি করেছেন তারা। মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানান তারা। প্রফেশনাল পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পরীক্ষা দিতে পারে। আমাদের এখন যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মানোন্নয়ন করতে হবে, যেন আমাদের এমবিবিএস ডিগ্রির স্বীকৃতি সারা বিশ্বে থাকে। অনেক ডিপার্টমেন্টে 5 টাকার জন্য অনেক পিছনের সারি স্টুডেন্টরা তারা পাস করে যায়, কিন্তু যারা যোগ্য আছে তারা তেলবাজি না করার কারণে বছরের পর বছর তারা সাপ্লি খেয়ে আছে। সেন্ট্রাল উইমেন কলেজের পলাতক অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সেন্ট্রাল উইমেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ফেসবুক পোস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিতেন অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল। তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য করার অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজকে জিম্মি করে রাখা সহ অন্যান্য অভিযোগ উত্থাপন করে তার পদত্যাগ দাবি করা হয়। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা। বুধবার দুপুরে অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন তারা। পরে নিজেদের দাবি দেওয়া তুলে ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপিও দেন তারা। আন্দোলনকারীরা জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেলেও তারা এখনও রাজস্ব খাতে স্থানান্তর হতে পারেননি, যা দুঃখজনক। তাই বয়সের শর্ত শিথিল করে তাদের রাজস্ব খাতে স্থানান্তর বা জাতীয়করণের দাবি আন্দোলনকারীদের। এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় এমপিও ভুক্তি বাস্তবায়নের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবকে 48 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষকরা। সেই সাথে 4 দফা দাবিও তুলে ধরেন তারা। সব মন্ত্রণালয়ে আধুনিক মানসম্মত প্রতিবন্ধী কাঠামো দেওয়ার দাবি তোলা হয়। সেই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আন্দোলনকারীরা বলেন, 48 ঘন্টার মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। মিরপুর মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাসের পদত্যাগ দাবিতে রাস্তা অবরোধ ও স্কুলের ভিতর অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, এর আগের প্রধান শিক্ষককে তৎকালীন এমপির সহায়তায় ভয়ভীতি দেখিয়ে শুভাশিস কুমার পদ দখল করেন। পরে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেন। অভিযোগ করা হয় দুর্নীতি ও স্কুল ফান্ডের টাকা আত্মসাতের ব্যাপারেও। 2013 সালে দায়িত্ব নেন অভিযুক্ত প্রধান শিক্ষক। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেই শিক্ষকের পদত্যাগের জন্য আন্দোলন চলছে। পূর্বের এমপির সহায়তায় বন্দুকের ভয় দেখিয়ে তিনি আমাদের প্রধান শিক্ষকের স্থান দখল করেছেন। আমাদের হেড স্যার বলেছেন যে এখানে যদি আমাদের বিদ্যালয় থেকে যদি কোনো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে তবে তাদেরকে টিসির ভয় দেখিয়েছে। তিনি সংখ্যালঘু হিন্দু, এই জন্য নাকি আমরা তাকে পদত্যাগ দাবি করছি। আমরা কি সে হিন্দু বলে তার পদত্যাগ দাবি করছি?
আমরা তার এই দুর্নীতির এই হিসাব চাই। আর সে এই মডেল একাডেমিকে তার নিজস্ব একটা আয়নাঘর বানিয়েছে। উনি স্কুল চালাক, আর যদি স্কুল চালানোর মতো অভিযোগ খণ্ড করতে না পারে তাহলে উনি স্বেচ্ছায় পদত্যাগ করুক। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।